আমার ৩-২ বছর বয়সী বোন অনেক বছর পর আমাদের বাড়িতে ফিরে এলো এবং আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। একবার সে তার পছন্দের চাকরির খোঁজে অন্য শহরে চলে গিয়েছিল। তারপর তার বাবার সাথে তার বিয়ে নিয়ে বিরাট ঝগড়া হয়েছিল। রাগ আর অভিমানে সে বাড়ি ছেড়ে চলে গেল। আমার বোনের বাড়িতে আসার পর থেকে সে সবসময় আমার চারপাশে ঘুরঘুর করত। একদিন সকালে আমি স্নান করে এসে জিন্স পরার চেষ্টা করার সময় আমার একটা সমস্যা হয়েছিল। জিন্সটা এক জায়গায় আটকে গিয়েছিল এবং খুব ব্যথা করছিল। ব্যথার কারণে আমি আমার মাকে অসাবধানতাবশত ডাকতে শুরু করি, কিন্তু মা তখন বাড়িতে ছিলেন না। আমার চিৎকার শুনে আমার বোন আমার বাড়িতে ছুটে যায়। তার পরবর্তী আচরণ আমাকে অবাক করে দেয়। আমি লজ্জায় মাথা নিচু করে বলি, বোন, আমি নিজেই এটা করতে পারি। কিন্তু সে শান্তভাবে বলে, যদি তুমি লজ্জা পাও, সমস্যাটা আরও জটিল হতে পারে, আমাকে সাহায্য করতে দাও। আমি কিছু বললাম না এবং চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ করেই আমার বোন খুব সুন্দর দেখাচ্ছিল। তার গায়ের রং খুব ফর্সা ছিল। যদিও তার বয়স ৩-২, তবুও তাকে ১-৮ বছরের মতোই দেখাচ্ছিল, কারণ সে তার শরীরের অনেক যত্ন নিত, যা তাকে খুব আকর্ষণীয় করে তুলেছিল। আমি জানি না কেন সে এখনো বিয়ে করেনি। আমার নাম ঈশান। ১০ম শ্রেণীর ছাত্রী হিসেবে আমার জীবন অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো ছিল না, কারণ আমার বাবা মা দুজনেই চাকরি করতেন। বেশিরভাগ সময় বাড়ি খালি থাকত। বিশেষ করে বিকেলে স্কুল থেকে ফিরে আমি নিজেকে একা পেতাম। আমি প্রায়ই ভাবতাম কেউ কি আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। একদিন হঠাৎ আমার বোন প্রিয়া বাড়ি ফিরে এলো। সে অনেক দিন ধরে অন্য শহরে পড়াশোনা এবং কাজ করছিল। বাড়ি ফিরে আসার পর সে আমার সাথে সময় কাটাতে শুরু করে। আমি যখন স্কুল থেকে ফিরে আসতাম, তখন আমি তাকে আমার জন্য অপেক্ষা করতে দেখতাম। আমরা কথা বলতাম, খাতাম এবং একসাথে সময় কাটাতাম। একদিন আমার বইপত্র গুছিয়ে রাখতে গিয়ে আমি সমস্যায় পড়তাম। বোন এসে হেসে বলল, তুমি এত এলোমেলো কেন? সে জিনিসপত্র গুছিয়ে বলল, এইভাবে যদি জিনিসপত্র একটু ভালো হতো তাহলে ভালো হতো। ধীরে ধীরে আমাদের দিনগুলো সুন্দর হয়ে উঠল। আমার জীবনের শূন্যস্থান পূরণ করে দিদি। তার বয়স ৩-২ বছর এবং এখনো বিয়ে হয়নি। বাবা আমাকে বলেছিলেন যে তিনি কিছুদিন আমাদের সাথে থাকবেন। এই খবর আমার জীবনে নতুন আলো এনে দিল। অবশেষে আমার পাশে কেউ একজন আসবে যে আমার গল্প শুনবে এবং আমার যত্ন নেবে। আমি ঘরের দরজা পার হতেই দিদি আমাকে দেখতে পেল এবং জড়িয়ে ধরল। সে হেসে বলল, তুমি অনেক বড় হয়ে গেছো ঈশান। তার কণ্ঠে এত মমতা আর ভালোবাসা ছিল। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সেই মুহূর্তের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। বাবা দিদিকে আমার ঘরে রাখার ব্যবস্থা করেছিলেন। প্রথমে আমি একটু অস্বস্তি বোধ করতাম, কারণ আমি কখনো কারোর সাথে আমার ঘর ভাগাভাগি করি না। দিদির সাথে ঘর ভাগাভাগি করা আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। দিদি আসার পর থেকে আমার জীবন অনেক বদলে গেছে। বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে দেখি দরজায় দিদি আমার জন্য অপেক্ষা করছে। আমি ঘরে ঢোকার সাথে সাথেই সে আমার স্কুল ব্যাগটি নিয়ে আমাকে বলতো, আগে হাত ধুয়ে তারপর খেতে বসতে। তার যত্ন এবং ভালোবাসা আমার দিনগুলিকে আরও সুন্দর করে তুলেছিল। আমরা আমাদের সময় কাটাতাম গল্প করে, হাসতে, মজা করে এবং স্মৃতিচারণ করে। দিদি আমার পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে আমাকে সাহায্য করত। সে কেবল আমার বোনই ছিল না, সে আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিল। দিদি কেবল আমার খাবার দাবারের যত্নই করত না, সে আমাকে পড়াশোনায়ও সাহায্য করত এবং এমনকি আমার বাড়ির কাজেও সাহায্য করত। আমি জানতাম যে দিদির বাড়ি আসার পিছনে আরেকটি বড় কারণ ছিল। কয়েক মাস আগে আমার থাইরয়েড রোগ ধরা পড়ে। আমার বয়সে এটা খুবই অস্বাভাবিক এবং আমার জন্য একটা বড় ধাক্কা ছিল। এই রোগের চিকিৎসার জন্য আমাকে প্রতিদিন থাইরয়েড ইনজেকশন নিতে হতো। প্রতিদিন বিকেলে আমার বাড়িতে একজন পুরুষ নার্স এসে আমাকে ইনজেকশন দিতেন। তিনি অত্যন্ত দায়িত্বের সাথে তার কাজ করতেন। যদিও ইনজেকশন নেওয়া আমার জন্য সহজ ছিল না, তবুও আমার আর কোনো উপায় ছিল না। দিদি বাড়ি আসার পর আমার জীবন অনেক বদলে যায়। স্কুলে যাওয়া থেকে শুরু করে আমার পড়াশোনার পুরো দায়িত্ব তিনি নিতেন। সকালে তিনি আমাকে সময়মতো জাগিয়ে স্কুলের জন্য প্রস্তুত করতেন। বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরলে দিদি আমার ব্যাগ নেওয়ার জন্য দরজায় অপেক্ষা করতেন এবং মিষ্টি করে জিজ্ঞাসা করতেন, আজ স্কুল কেমন গেল? তার যত্ন এবং ভালোবাসা আমার জীবনের কঠিন সময়গুলোকে অনেক সহজ করে তুলেছে।
দিদি শুধু আমার বোন নন, তিনি আমার জীবনের এক বিশাল শক্তি হয়ে উঠেছেন। সেদিন তার কথা শুনে আমার মন অনেক হালকা হয়ে গেল। সম্প্রতি আমার শরীরের অবস্থা আগের মতোই ছিল। থাইরয়েডের সমস্যার কারণে আমি দ্রুত ক্লান্ত হয়ে যেতাম এবং মাঝে মাঝে দুর্বলও বোধ করতাম। দিদি আমার অবস্থা নিয়ে খুব চিন্তিত হতেন। সে আমার খাবারদাবারের প্রতি বিশেষ যত্ন নিতে শুরু করল। সে নিজের হাতে খাবার বানাত এবং বলত, ঈশান, তুমি খুব দ্রুত ও সুস্থ হয়ে উঠো, এগুলো তোমার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। পুরুষ নার্স যখন আমাকে ইনজেকশন দিতে আসত, দিদি আমার পাশে বসত। সে আমার হাত ধরে বলত, ভয় পেও না, এটা শুধু সময়ের ব্যাপার। কি তার কথা শুনে আমি অনেক সাহস পেতাম। দিদি অনেকক্ষণ ধরে বাড়িতে ছিল এবং সে আমার স্কুল এবং পড়াশোনার সমস্ত দায়িত্ব সামলেছে। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারছিলাম না কেন। ঘরটি আধা অন্ধকার ছিল, কিন্তু আমি আমার শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভুল হয়েছে, হয়তো ঘুমের মধ্যে দিদির হাত আমার দিকে এগিয়ে এসেছে। কিন্তু এই অনুভূতি আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। আমি কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলাম এবং ভাবছিলাম, হয়তো আমি দিদির ভুল বুঝতে পারছি না। সে আমার বড় বোন, যাকে আমি পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটল। এবার আমি পুরোপুরি জেগেছিলাম। দিদির আচরণ আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করে। তার স্পর্শ আর ভুল মনে হচ্ছিল না। আমার অস্বস্তি বাড়তে শুরু করে। আমি তাকে আগে কখনো এভাবে দেখিনি। সে সেই ব্যক্তি যে আমার যত্ন নেয়, আমার পড়াশোনায় সাহায্য করে এবং মায়ের মতো আমার পাশে থাকে। সেই রাতে আমি কিছু বলিনি, শুধু চুপচাপ ঘুমিয়েছিলাম, কিন্তু আমার মনে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কেন এটা ঘটছে। গত 2 রাত ধরে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাকে খুব অস্বস্তিতে ফেলেছিল। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর চুপ করে থাকতে পারব না। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। আমি দিদির সাথে কথা বলার সাহস জোগাড় করতে শুরু করলাম, কিন্তু আমার মনে একটা ভয় ছিল যে আমি যদি কথা বলি, তাহলে বাড়ির পরিবেশ খারাপ হয়ে যাবে। কিন্তু আমি জানতাম যে যদি এমন কিছু ঘটে, তাহলে এটা ঠিক হবে না, তাই এই বিষয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরের দিন যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম, তখন রাতের ঘটনাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমি খুব অস্থির ছিলাম এবং খাওয়ার সময় নিজেকে থামাতে পারছিলাম না। অবশেষে আমি দিদির সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি সরাসরি বললাম, দিদি, গত 2 দিন ধরে রাতে ঘুমানোর সময় তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখছ? আমার প্রশ্ন শুনে দিদির মুখের ভাব তাৎক্ষণিকভাবে বদলে গেল। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা দেখা দিল, যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। মনে হচ্ছিল সে এই প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। কিছুক্ষণের জন্য পুরো ঘরটি নীরব হয়ে গেল। তারপর দিদি কিছুটা কাঁপতে কাঁপতে কণ্ঠে উত্তর দিল, হয়তো আমি স্বপ্ন দেখেছি। হয়তো স্বপ্নে আমার হাত দুর্ঘটনাক্রমে তোমার গায়ে লেগেছে। কি তার কণ্ঠে এক ধরনের দিদির ভাব ছিল, কিন্তু উত্তর শুনে আমি কিছুটা শান্ত হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো আমি অতিরিক্ত কিছু ভাবছি। দিদি আমার বড় বোন, যে আমার যত্ন নিতে এখানে এসেছে। আমি তার কথা বিশ্বাস করলাম। আমি ভাবলাম হয়তো স্বপ্নের কারণেই এমনটা হয়েছে। কিন্তু তার পরিবর্তিত মুখভঙ্গি এবং দ্বিধাগ্রস্ত উত্তর আমার মনে একটা প্রশ্ন রেখে গেল। আমি এই বিশ্বাস এড়াতে চেষ্টা করলাম, কিন্তু একটা অজানা ভয় এবং সন্দেহ আমার ভেতরে রয়ে গেল। সেই দিন থেকে আমি দিদির আচরণের দিকে আরও মনোযোগ দিতে শুরু করলাম। তার কিছু আচরণ আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করল। সেই রাতে অস্বস্তি আমার মনকে গ্রাস করে ফেলল। রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর আমি জেগে উঠলাম। ঘুমাতে যাওয়ার আগে আমি কিছু জল খেয়ে নিলাম। হয়তো সেই কারণেই আমি মাঝরাতে ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে দিদি আমার পাশে নেই। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সে বাথরুমে গেছে, কিন্তু আমি তাকে বাথরুমেও পাইনি। তারপর আমি ঘর থেকে বেরিয়ে চারপাশে তাকানোর সিদ্ধান্ত নিলাম। আমি দিদিকে আমার মায়ের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে দরজার ফাটল দিয়ে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কেন সে এমন করছে। আমি ভাবলাম দিদির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করি, কিন্তু তার আগে সে আমার ঘরে ফিরে আসে। যদি সে আমাকে দেখে, তাহলে সে হয়তো ভেবেছিল আমি তাকে অনুসরণ করছি, তাই আমি তার ঘরে চলে যাই। ফিরে আসার আগে আমি দ্রুত আমার জায়গায় ফিরে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর দিদি ঘরে ফিরে তার জায়গায় শুয়ে পড়ি, কিন্তু তার অদ্ভুত আচরণ আবার শুরু হয়। সে আমার শরীর স্পর্শ করতে শুরু করে। আমি বুঝতে পারিনি কেন দিদি এত অদ্ভুত আচরণ করছে,
তবে আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলাম যে সে তার মায়ের ঘরে কিছু দেখার পর এটি করেছে। এখন আমার কৌতূহল আরও বেড়ে যায়। পরের দিন আমরা দুজনেই বিকেলে বাড়িতে ছিলাম। দিদি আমাকে তার পড়াশোনা শেখাচ্ছিল। তারপর আমি সুযোগটি নিয়ে দিদিকে সহজভাবে জিজ্ঞাসা করলাম, দিদি, তুমি এত সুন্দর, তবুও তুমি বিয়ে করো না কেন? দিদি হেসে বলল, আগে আমি ভাবতাম বিয়ে মানে অনেক দায়িত্ব এবং ঝামেলা, তাই আমি এড়িয়ে চলতাম। কিন্তু এখন আমার মনে হয় বিয়ে করা প্রয়োজন। কিন্তু যেহেতু আমি একটু বড়, তাই আমার মতো সঙ্গী খুঁজে পাওয়া কঠিন। এরপর আমি আর কোনো প্রশ্ন করিনি। আমি চুপচাপ পড়াশোনায় মনোনিবেশ করলাম। কিছুক্ষণ পর একজন নার্স ঘরে এসে আমাকে একটা ইনজেকশন দিল। ইনজেকশন দেওয়ার পর আমি কিছুক্ষণ বিশ্রামের জন্য শুয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর আমার খুব ক্ষুধা লাগলো। তারপর আমি দিদিকে ম্যাগি বানাতে বললাম। তখন দিদি তার মায়ের ঘরে ছিল। আমি বাড়ির কাছে গিয়ে দেখি দিদি স্নান করে আয়নায় নিজেকে দেখছে। সে নিজেকে তার 1-8 বছরের মেয়ের মতো ভাবছে। আয়নায় তাকে নিজের মধ্যে এত মগ্ন দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম তার শোষণ থেকে বেরিয়ে আসার অপেক্ষায়। আমার ক্ষুধা লেগেছিল, কিন্তু দিদি যেন তার নিজস্ব এক অদ্ভুত জগতে আছে। সে আয়নার সামনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে নিজেকে নায়িকা ভাবছিল। আমার ক্ষুধার তীব্রতার কারণে আমি আর সহ্য করতে পারছিলাম না। অবশেষে আমি তার ঘরে গেলাম। আমাকে দেখে দিদি কিছুটা লজ্জা পেল এবং একটু হাসল। সে তখন বাথিং স্যুট পরেছিল। সে আমাকে দেখে বলল, ওঠো ঈশান, তারপর বলো আমি কেমন দেখতে। আমি আসলে ওর কাছে গিয়েছিলাম কারণ আমার খিদে পেয়েছিল, কিন্তু দিদি মনে হচ্ছিল আমার কাছ থেকে ওর প্রশংসা শোনার জন্য অপেক্ষা করছে। হঠাৎ সে আমার হাত ধরে আয়নার সামনে নিয়ে গেল। সে আমার ঘাড়ে একটা হাত রেখে বলল, ঈশান, তুমি কি মনে করো আমার এখনো বিয়ে করা উচিত? দিদির প্রশ্নের উত্তরে আমি কি বলব বুঝতে পারছিলাম না। আমি বললাম, দিদি, বিয়ে করার সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। আসলে আমি এখানে এসেছি কারণ আমার খুব খিদে পেয়েছে। তুমি কি আমার জন্য ম্যাগি বানাতে পারো? আমার কথা শুনে দিদি হেসে বলল, আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে গেছো, কিন্তু তুমি এখনো বাচ্চাদের মতো আচরণ করো। তুমি ঠিকই করছো। তোমাকে বড় করার দায়িত্ব আমি নিয়েছিলাম। তুমি এখানে বসো, আমি তৈরি হচ্ছি। আমি সেই ঘর থেকে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর সে আমাকে ম্যাগি বানিয়ে দিল। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার মায়ের ঘরে নজর রাখা উচিত কি হচ্ছে তা জানার জন্য। রাতে ঘুমাতে যাওয়ার পর আমি কিছুক্ষণ ঘুমের ভান করেছিলাম। তারপর হঠাৎ আমি বকবক করতে শুরু করলাম, জল কোথায়? আমার খুব তৃষ্ণা লেগেছিল। আমি এটা করছিলাম যাতে দিদি বুঝতে পারে যে আমি সত্যিই জল খুঁজছি। ঘরে কোনো জল পাচ্ছি না। আমি বললাম যে আমার মনে হয় রান্নাঘর থেকে জল আনতে হবে। আমি ইচ্ছাকৃতভাবে সবকিছু করছিলাম কারণ আমি নিশ্চিত ছিলাম যে দিদি জেগে আছে। তার আচরণ বোঝার জন্য আমার এই পরিকল্পনা ছিল। আমি বুঝতে চেয়েছিলাম দিদির মনে আসলে কি চলছে। আমি রাতে জল খুঁজতে ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু রান্নাঘরের দিকে না গিয়ে আমি আমার মায়ের ঘরের দিকে পা বাড়ালাম। দরজাটা একটু খোলা ছিল। আমি ভিতরে উকি দিলাম এবং যা দেখলাম তাতে কিছু স্পষ্ট হয়ে উঠল। মা এবং বাবা একসাথে বসে আছেন, আলতো করে আমার বাবা মাকে কাছে টেনে নিচ্ছেন। এই দৃশ্য দেখে আমার মনে কিছু চিন্তা ভাবনা ঘুরপাক খেতে লাগল। তারপর আমি চুপচাপ আমার ঘরে ফিরে এলাম। বাড়ি ফিরে দেখি দিদি আগের মতোই শুয়ে আছে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে সে ঘুমাচ্ছে না। তার মনেও নিশ্চয়ই কিছু একটা চলছে। আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়ে দিদির সাথে কথা বলতে হবে। অনেক দিন ধরে যা হচ্ছিল তা আমাকে মানসিকভাবে খুব অস্বস্তিতে ফেলেছিল। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। দিদির অদ্ভুত আচরণ এবং মায়ের ঘরে যে দৃশ্যটি দেখেছিলাম তা আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। 3 দিন পর আমার গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে। আমার বাবা মা ছুটির জন্য একটি ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই ভ্রমণটি কেবল তাদের জন্য ছিল। তারা বলেছিলেন যে আমার সামনে একটি বোর্ড পরীক্ষা আছে। আমার এই সময়টি পড়াশোনার জন্য ব্যবহার করা উচিত। অনেক বোঝানোর পরেও আমি তাদের সাথে যেতে রাজি করতে পারিনি। আমার বাবা মা বললেন, ঈশান, এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। কি 3 দিন পর আমার ছুটি শুরু হওয়ার সাথে সাথেই আমার বাবা মা তাদের ভ্রমণে চলে গেলেন। দিদি এবং আমি বাড়িতে একা ছিলাম। বাবা মা চলে যাওয়ার পর দিদি একটু উদাসীন হয়ে পড়ে। আমি গিয়ে ওর পাশে বসে বললাম, দিদি, এখন তুমিও বিয়ে করতে চাও। তুমি কি মনে করো না যে এখানে এসে তোমার বাবা মাকে একসাথে দেখে তোমারও এমন অনুভূতি হবে? তোমারও এমন কেউ থাকা উচিত যে তোমাকে ভালোবাসে।
আমার কথা শুনে দিদির চোখে জল এসে গেল। সে কান্নাজড়িত গলায় বলল, ঈশান, তুমি সত্যিই আমার মনের কথা বুঝতে পারো। তারপর সে তার মনের কথা বলতে শুরু করল। সেই সকালে হঠাৎ দিদি আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি অনেক বড় হয়ে গেছ। আমি ভেবেছিলাম তুমি এখনো ছুটিতে আছো, কিন্তু তোমার কথা শুনে আমার মনে হলো আমি এখন সত্যিকারের মানুষ। তারপর দিদি বলল, তুমি কি সত্যিই মনে করো যে এই বয়সে কেউ আমাকে পছন্দ করতে পারে? দিদির প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না, কিন্তু সেদিন থেকে দিদির আচরণে আশ্চর্যজনক পরিবর্তন এসে গেল। দিদি তার মায়ের কাছ থেকে কিছু স্টাইলিশ পোশাক পরতে শুরু করল। আমার চোখও দিদির দিকে এমন পোশাকে আকৃষ্ট হতো, বিশেষ করে যখন সে মেকআপ করে আসত। সে আমার কাছ থেকে প্রশংসা শোনার জন্য অপেক্ষা করত। শুধু তাই নয়, সে মাঝে মাঝে আমার সাথে ছবি তুলতে চাইত এবং ইচ্ছাকৃতভাবে আমার কাছাকাছি থাকত। তার আচরণ আমাকে একটু অস্বস্তিকর করে তুলত, কিন্তু আমি কিছু বলতাম না। একদিন সকালে আমি স্নান থেকে বাড়ি ফিরে দ্রুত আমার জিন্স পরে নিলাম। জিন্স এক জায়গায় আটকে গেল এবং খুব ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে আমি অসাবধানতাবশত আমার মাকে ফোন করলাম। আমি শুরু করলাম, কিন্তু আমার মা তখন বাড়িতে ছিলেন না। আমার চিৎকার শুনে দিদি আমার ঘরে ছুটে এলো। তার পরবর্তী আচরণ আমাকে অবাক করে দিল। সে আমাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে ঈশান? আমি তাকে সবকিছু বললাম। সে হেসে বলল, তোমার মাও বাড়িতে নেই, তাই এখন তোমার সমস্যা সমাধানের জন্য আমাকে এগিয়ে আসতে হবে। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, দিদি, আমি নিজেই এটা করতে পারি। কিন্তু সে শান্তভাবে বলল, তুমি যদি লজ্জা পাও, তাহলে সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। আমাকে সাহায্য করতে দাও। আমি কিছু বললাম না এবং চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিটের মধ্যেই সে সমস্যার সমাধান করে দিল এবং আমি স্বস্তি বোধ করলাম। যাই হোক, সেই ঘটনার পর দিদির আচরণে পরিবর্তন এসে গেল। সে বলল, ঈশান, আমি সবসময় তোমাকে ছোট ভাবতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি অনেক বড় হয়ে গেছো। তার কথার জন্য আমি একটু অপ্রস্তুত ছিলাম। সেই সন্ধ্যায় দিদি বলল, মা বাড়ি না ফেরা পর্যন্ত আমি তোমার দায়িত্ব নেব। আমি লজ্জায় না বলতে চাইলাম, কিন্তু সে জোর দিয়ে বলল, তোমার ভুল যেন আর না হয় তা দেখা আমার দায়িত্ব। পরের দিন বিকেলে যখন আমি ঘুমাচ্ছিলাম এবং টিভি দেখছিলাম, হঠাৎ দিদি মায়ের ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখের ভাব দেখে মনে হলো সে আমার আরও যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে সেদিন মায়ের স্টাইলিশ পোশাক পরেছিল এবং আমি তার আচরণে কিছুটা পার্থক্য লক্ষ্য করেছি। একদিন দিদি বলল, ঈশান, আমি আজ তোমার জন্য বিশেষভাবে পানিপুরি বানিয়েছি। আমি হেসে বললাম, ঠিক আছে। রান্নাঘরে যাওয়ার আগে দিদি টিভি বন্ধ করে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, হলের পরিবর্তে তিনি আমাকে আমার ঘরে নিয়ে গেলেন, যেখানে তিনি আমাকে বিছানায় বসিয়ে নিজের হাতে পানিপুরি খাওয়াতে শুরু করলেন। পানিপুরি খাওয়ানোর সময় দিদি আমার চুলে হাত বুলিয়ে বলতে লাগলেন, তুমি এত বুদ্ধিমান হয়ে গেছ, তুমি এত বড় হয়ে গেছ। তার সুগন্ধির গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর আমার চোখ ভারী হয়ে গেল এবং আমি ঘুমিয়ে পড়লাম। যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন আমার মাথা ভারী লাগছিল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। কিছুক্ষণ পর দিদি ঘরে ঢুকে অদ্ভুত হাসি দিয়ে বলল, ঈশান, তুমি জানো না তুমি আমার জীবনে কতটা আনন্দ এনেছ? আমি তাকে ঠিক বুঝতে পারছিলাম না। আমি শুধু মাথা নাড়িয়ে উত্তর দিলাম। তারপর দিদি বলল, ফ্রেশ হয়ে এসো, আমরা অনেক মজা করব। ফ্রেশ হয়ে যখন আমি ঘর থেকে বেরিয়ে এলাম, তখন দেখলাম দিদি আমার প্রিয় গান বাজাচ্ছে। সাধারণত সে নাচ বা ডিজে গান মোটেও পছন্দ করত না, কিন্তু সেদিন সে নিজেই আমার হাত ধরে বলল, চলো নাচ করি। দিদি বলল, আজ তোমার সাথে অনেক মজা হলো। মনে হচ্ছে দিনগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। দিনগুলো কেটে গেল আর আমি বুঝতে পারছিলাম না কেন দিদি এত খুশি। কিন্তু প্রতিদিন দুপুরে ঘুম থেকে ওঠার পর আমার শরীর ক্লান্ত লাগত। যখনই আমি দিদিকে জিজ্ঞাসা করতাম, সে হেসে বলতো, তুমি আজ আমাকে খুব খুশি করেছ। আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে তাকে খুশি করছি, কিন্তু ধীরে ধীরে তার সাথে কাটানোর সময়গুলো আমার ভালো লাগতে শুরু করে। যদিও প্রথমে আমি একটু অস্বস্তিতে ছিলাম, ধীরে ধীরে দিদির আচরণে অভ্যস্ত হয়ে গেলাম। আমাদের সম্পর্কের মধ্যে এক ধরনের নতুনত্ব আসতে শুরু করে, কিন্তু এই পরিবর্তনের শেষ কোথায় হবে তা আমি এখনো বুঝতে পারিনি। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটে যা আমাকে এবং আমার পরিবারকে পুরোপুরি হতবাক করে দেয়। হঠাৎ করেই আমি আমার শরীরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করি। আমার মাথা ঘুরছিল, আমি দুর্বল বোধ করছিলাম। এই অনুভূতিগুলি ধীরে ধীরে বাড়তে শুরু করে। আমার পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে আমাকে হাসপাতালে নিয়ে যান। যখন আমি চোখ খুলি, তখন বুঝতে পারি যে আমি প্রায় 1 মাস ধরে আইসিইউতে ছিলাম।
এই মাসটি ছিল আমার জীবনের সবচেয়ে অজানা এবং জটিল সময়। ডাক্তাররা আমাকে বলেছিলেন যে আমার অসুস্থতার কারণ একটি বিরল মানসিক সমস্যা। তারা আরও বলেছিলেন যে আমি বাস্তবতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি এবং আমার কল্পনার একটি আলাদা জগৎ তৈরি করেছি। ডাক্তাররা আমার বাবা মায়ের সাথে কথা বলে তাদের বলেন যে তুমি তোমার নিজের কাজে এত ব্যস্ত ছিলে যে তোমার ছেলের মানসিক অবস্থার দিকে সঠিক সময়ে মনোযোগ দিতে পারোনি। এটাই ছিল তার অসুস্থতার মূল কারণ। তারা আরও বলেছিল যে তোমার ছেলে একজন ভ্রান্ত ব্যক্তি। সে তার চিন্তায় আটকে ছিল। সে অনুভব করেছিল যে ভালোবাসা একটি নির্দিষ্ট সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ। তার বয়স এবং মানসিক পরিবর্তনের সময় সে সঠিক নির্দেশনা পায়নি। এই কথাগুলো শোনার পর আমার বাবা মা খুব দুঃখিত হয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে তাদের আমার মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দেওয়া উচিত ছিল। পরে আমি ধীরে ধীরে আমার কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তব জীবনে ফিরে আসার চেষ্টা শুরু করি। আমার পরিবার আমাকে সঠিকভাবে সমর্থন করে এবং অবশেষে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হই। সে আমাকে অনেক প্রভাবিত করেছিল। যখন আমি তাকে এবং তার প্রিয়জনদের একসাথে দেখেছিলাম, তখন মনে হয়েছিল আমি তাদের জীবনের একটি অংশ হয়ে গেছি। এই সব দেখে আমার মন এবং ভালোবাসা সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে শুরু করে। তারপর আমি আমার মোবাইল ফোনে অপ্রয়োজনীয় এবং ভুল জিনিস দেখতে শুরু করি, যা ধীরে ধীরে আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। এটি আমার শরীর এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে শুরু করে। দিন দিন আমি দুর্বল হতে লাগলাম। মাথা ঘোরা এবং ক্লান্ত লাগছিল। এই অনুভূতিগুলো ধীরে ধীরে আমাকে গ্রাস করছিল। এক পর্যায়ে যখন আমার অবস্থার গুরুতর অবনতি ঘটে, তখন আমার পরিবার আমাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তাররা আমাকে পরীক্ষা করে বললেন যে আমার শারীরিক ও মানসিক অবস্থার এই অবনতির জন্য আমার পরিবারও আংশিকভাবে দায়ী। তারা সময়মতো আমার মানসিক অবস্থার দিকে মনোযোগ দেননি। ডাক্তারদের কথা শুনে আমার বাবা মা খুব বিরক্ত হয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে আমি কতটা কষ্টে আছি। আমার বড় বোনও সেই সময় সেখানে ছিলেন। ডাক্তারের কথা শুনে তার চোখে অন্যরকম আবেগ ছিল। পরে যখন আমি আইসিইউ থেকে বেরিয়ে আসি, তখন আমি আমার বোনের ঘাড়ে একটি নতুন হাত দেখতে পাই। তখনই আমি বুঝতে পারি যে আমার অসুস্থতার সময় আমার বাবা মা আমার বোনের বিয়ের ব্যবস্থা করেছিলেন। এটি আমার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এটি জানার পর আমার মিশ্র অনুভূতি হয়েছিল। আমি বুঝতে পারিনি আমার মনের এই অনুভূতিগুলি সঠিক কিনা। এটি এমন একটি মুহূর্ত ছিল যখন আমি বাস্তবতা এবং আমার নিজের আবেগের মধ্যে পার্থক্য করতে শিখছিলাম। আমার অনুভূতি এবং চিন্তাভাবনা বোঝার প্রয়োজন ছিল। আমার অবস্থা দেখে দিদি আমার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, ঈশান, আমি তোমার যত্ন নিতে এসেছিলাম, কিন্তু আমি আমার নিজের জগতে হারিয়ে গিয়েছিলাম। আমিও তোমার মতো একা ছিলাম। তোমার মাধ্যমেই আমি সেই ব্যক্তির সাথে দেখা করি এবং ধীরে ধীরে আমাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি আমার জীবন নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি কখনো তোমার দিকে মনোযোগ দিইনি। এটাও আমার ভুল ছিল। দিদির কথাগুলো আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি কারণ তখন আমি কথা বলার অবস্থায় ছিলাম না। আমি নিজেও বুঝতে পারিনি আমার সাথে কি হচ্ছে। আমার মানসিক অবস্থার কারণ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। পুরো বিষয়টি আমার জন্য একটি বিশাল ধাঁধা হয়ে ওঠে। যখন আমার অসুস্থতা স্পষ্ট হয়ে ওঠে, তখন আমার বাবা মা সিদ্ধান্ত নেন যে এবার তারা নিজেরাই আমার যত্ন নেবেন। সেই দিন থেকে তারা আমার সাথে কথা বলতে শুরু করেন এবং ধীরে ধীরে আমি অনুভব করতে শুরু করি যে ভালোবাসা কেবল প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক নয়, এটি বাবা মা এবং সন্তানদের মধ্যেও গভীরভাবে বিদ্যমান। আমার বাবা মা আমাকে বুঝতে সাহায্য করেছিলেন যে শিশুদের জন্য পরিবারের উপস্থিতি এবং যত্ন কতটা গুরুত্বপূর্ণ। তারা আমার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করেছিলেন এবং আমার অনুভূতি বোঝার চেষ্টা করেছিলেন। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে সন্তানরা তাদের বাবা মায়েরা যে ভালোবাসা এবং মনোযোগ দেন তা অন্য কোনো সম্পর্ক থেকে সম্ভব নয়। আমি বুঝতে পেরেছিলাম যে কোনো সম্পর্কের শক্তি এবং সৌন্দর্য নির্ভর করে এর মধ্যে বিদ্যমান বিশ্বাস এবং বোঝাপড়ার উপর। বাবা মায়েরা আমাকে শিখিয়েছেন যে আমাদের কখনই আমাদের সন্তানদের একা ছেড়ে দেওয়া উচিত নয়। তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল অনেক বাবা মা তাদের ক্যারিয়ারের চাপের কারণে তাদের সন্তানদের অনুভূতি এবং চাহিদা উপেক্ষা করেন, যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। তারা একাকিত্ব, বিষণ্ণতা এবং মানসিক সমস্যায় ভোগেন।
তাদের সন্তানদের সুস্থ ও সুখী রাখতে তাদের সাথে বন্ধুর মতো আচরণ করা, তাদের হৃদয়ের কথা শোনা এবং মাঝে মাঝে তাদের বেড়াতে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। ছোট ছোট কাজ তাদের মানসিক শান্তি এবং সুখ এনে দেয়। তাদের সাথে সময় কাটানো, ভালোবাসা দেখানো এবং দৃঢ় সম্পর্ক গড়ে তোলা তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। বাবা মায়ের সহায়তা শিশুদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়, তাই তাদের মানসিক স্বাস্থ্য এবং সুখ আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। বন্ধুরা, আজকের আমাদের ছোট্ট গল্পটি ছিল এটি। যদি আপনার এটি পছন্দ হয় তবে মন্তব্যে আমাদের জানাতে ভুলবেন না, তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে আপনি আমাদের প্রতিটি নতুন গল্প মিস না করেন। ধন্যবাদ।